পাশে গরম কিছুর আভাস পেয়ে ছোট্ট বিড়ালছানার মতো গুটিয়ে গুটিয়ে নিবরাসের কাছে ঘেঁষতে লাগলো। একসময় এপাশ ফিরে জড়িয়ে ধরল তাকে। এসির রিমোটটা পাশে রেখে জয়ের হাসি হাসে সে। এটাই তো চেয়েছিল। নূরকে জড়িয়ে ধরে গায়ে কম্বল টেনে দিল। এখন শান্তি লাগছে। নূর তার বুকে শক্ত করে জড়িয়ে ধরা। নিবরাসও টাইট হাঁক করে 5টা 10টা 20টা চুমু খেলো নূরের গালে। লাস্টে সে নূরের গালে কঠিন একটা কামড় বসায়। নূর ব্যথায় আলতো নড়ে ওঠে, তবে চোখ খুলে না সে। নিবরাস নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, আমার থেকে দূরে গেলে তোমায় এমন শাস্তি পেতে হবে সানফ্লাওয়ার। এটা তোমার প্রথম শাস্তি, তাই তুমি ছাড়া পেলে। নেক্সট টাইম আমি কোনো স্যাক্রিফাইস করব না। ভোরের নরম আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে কক্ষ জুড়ে। এই মৃদু আলোয় ধীরে ধীরে নূরের চোখ খুলে গেল। মিটমিট করে চারপাশটা দেখতেই কেমন যেন জায়গাটা অপরিচিত ঠেকলো তার কাছে। শরীরটা ভীষণ হালকা লাগছে। ধীরে ধীরে বিছানা ছাড়িয়ে উঠে বসলো সে। চারপাশে নজর বোলালো। বিশাল বড় কক্ষ। দক্ষিণা বারান্দা দিয়ে ছড়িয়ে পড়ছে সকালের এই মৃদু উজ্জ্বল আভা। এটা কি নিবরাসের বাড়ি? এটা কি নিবরাসের বাড়ি? কোথায় সে? নূর খাট থেকে নেমে বারান্দার দিকে হাঁটা দেয়। পরনে কালকের মেরুন আর গোল্ডেন মিশ্রণের কারুকাজ খচিত গাউনটা। নূর বারান্দায় গিয়ে দাঁড়াতেই তার চোখে বিস্ময় খেলে গেল। তার সামনে প্রাচীর ঘেরা বিশাল বড় এক মাঠ। দূরে যত দূর চোখ যায় আর কোনো বাড়ি ঘরের অস্তিত্ব নেই। প্রাচীর ঘেঁষে শুধু আকাশ ছোঁয়া গাছের আনাগোনা। গাছগুলো যেন এই দিগন্ত জোড়া আকাশকে ছুঁয়ে দিচ্ছে অনিমেষে। এত বড় জায়গা কি নিবরাসের? হঠাৎ করে রুমের ভেতর থেকে এক মিষ্টি স্মেল ভেসে আসে তার নাকে। ল্যাভেন্ডার ও বার্গামটের ফ্রেশ ঘ্রাণ। কারো শরীরের ঘ্রাণ এটা। নিবরাস। তড়িৎ পেছনে ফিরে নূর। নিবরাস দাঁড়িয়ে আছে হাতে ট্রে নিয়ে। পরনে অলিভ গ্রিন একটা চিনোস আর হোয়াইট স্লিম ফিট টি শার্ট। চুলগুলো উস্কো খুস্কো ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত মাথা জুড়ে। গুড মর্নিং সানফ্লাওয়ার। দেখা শেষ হয়েছে আমায়? নিবরাসের ঠাট্টার স্বর। খানিকটা লজ্জা পেয়ে যায় নূর। এতক্ষণ ধরে বুঝি সে এভাবে নিবরাসের দিকে তাকিয়েছিল। ছি ছি, নিবরাস নিশ্চয়ই এখন তাকে নাদান ভাবছে। গুড মর্নিং। নিবরাস ট্রেটা খাটের উপর রেখে নূরের কাছে এগিয়ে যায়। টেনে খাটের উপরে এনে বসায়। নূর তাকিয়ে দেখে ট্রের দিকে। তার লজ্জা লাগছে ভীষণ। সে তো কোনো রান্নাই করতে পারে না। উল্টে নিবরাস এখন তাকে নাস্তা মেক করে খাওয়াচ্ছে। এখন মনে হচ্ছে জীবনে কিছু রান্না শেখা উচিত ছিল। অ্যাভোকাডো স্মুদি আর টোস্ট খেতে পারবে? নূর অপরাধী কণ্ঠে আওড়ায়, সরি। কেন? এই যে, আমার আরো আগে ঘুম থেকে উঠে আপনাকে সাহায্য করা উচিত ছিল। আমি পড়ে পড়ে ঘুমিয়েছি আর আপনি কষ্ট করে ব্রেকফাস্ট রেডি করেছেন, তাই। নিবরাস নূরের গালে হাত রেখে বলে, তুমি কি ভাবছো তুমি কিচেনে রান্না করতে গেলে আমি খুশি হতাম? তোমায় রান্না করতে দিতাম? কখনোই না। তুমি হচ্ছে রানী। তুমি শুধু আমাকে অর্ডার দেবে, দেখবে কাজ হয়ে যাবে। নূরের যে কি লজ্জা লাগে নিবরাসের কথায়। লজ্জায় মাটির নিচে ঢুকে যাওয়ার উপক্রম। নিবরাস যে তাকে ইচ্ছে করে এমন লজ্জা দিচ্ছে তা তার বুঝতে বাকি নেই। এর মধ্যে নিবরাস 1 চামচ স্মুদি নূরের সামনে ধরে। কোমল ললিত কণ্ঠে শুধায়, আমি খাইয়ে দিই? নিবরাসের মুখে খুশির ঝলক। চোখ যেন আজ কথা বলছে তার। যেন সে খুব করে চাইছে নূর বলুক যে হ্যাঁ দিন। নূর বিনা দ্বিধায় হাঁ করে। খুশি হয় নিবরাস। একের পর এক চামচ স্মুদি পুড়ে দিতে থাকে নূরের মুখে। থামার নাম নেই। একসময় নূর খেতে না চাইলেও বাদসাধে নিবরাস। বলে যে টোস্ট খেতে হবে না, অন্তত স্মুদিটা যেন শেষ করে। এতে নাকি অ্যাভোকাডো, কলা, দুধ, মধু আরো কত কি হেলদি ফুড আছে। নিবরাস এমন ভাবে স্মুদির উপকারিতা বলে নূরকে খাওয়াচ্ছে যেন সে কোনো ছোট বাচ্চা। নিবরাস কষ্ট করে বানিয়েছে, তাই নূর না করতে পারে না। পুরো বোল শেষ করেছে সে। নূরকে খাইয়ে নিবরাস ট্রেটা টি টেবিলের উপর রেখে দেয়। ঠোঁটের কোণে মৃদু হাসি। নূর সে হাসির কারণ বুঝতে পারে না। সে পুরো খাবার শেষ করেছে, এটা কি তার জন্য? নূরের ভাবনা মুহূর্তেই ভেঙে দেয় নিবরাস। বলে, ওটা ছাড়া তোমায় আরো সুন্দর লাগছে সানফ্লাওয়ার। থমকাই নূর, চমকায়।
নিবরাসের এমন নির্লজ্জ কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে সে। এদিক ওদিক তাকিয়ে ওড়নাটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। রিল্যাক্স, আমি তো কিচ্ছু হবে না। তুমি এখানে ওড়না ছাড়া কেন? অন্যভাবে ঘুরলেও আমি আর আমার সিসিটিভি ক্যামেরা ছাড়া কেউ দেখবে না। নূর থমকে তাকায় নিবরাসের দিকে। নিবরাস আলতো হেসে বলে, সত্যি? এই বিস্তীর্ণ বাড়িটাতে সব মিলিয়ে মোট 4টে বেডরুম, 2টো নিচতলায় আর 2টো উপরের তলায়। প্রত্যেকটা নূর ঘুরে ঘুরে দেখেছে, এমনকি প্রত্যেকটা রুমের মনোমুগ্ধকর সৌন্দর্যই তাকে মুগ্ধ করেছে। এই বাড়িটাতে ড্রয়িং ডাইনিং স্পেস একদম সমন্বয়ে। উন্মুক্ত কিচেন ডাইনিং এর পাশেই। ডাইনিং টেবিলে বসলেই কিচেন দেখা যায়। এই সমন্বিত বিন্যাস নিচের হলটাকে আরো আকর্ষণীয় করেছে। এই বিশাল বড় বাড়িটা ঘুরে দেখতে নূরের বেলা গড়িয়েছে বইকি। বাড়ির প্রতিটি জিনিস দেখতে যেমন ভীষণ সুন্দর, ঠিক তেমন প্রতিটি জিনিস পরিচয় দিচ্ছে নিবরাসের রুচি কতটা অত্যাধুনিক আর কতটা উন্নত মানের। দেখে বোঝার কোনো উপায় নেই যে নিবরাস এই বাড়িতে একা থাকতো। এত বড় একটা বাড়িতে একা থাকাটা নিশ্চয়ই কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। নূর মুগ্ধতা নিয়ে ঘরের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর নিবরাস দেখছে তাকে। প্রতিটি জিনিস দেখার মাঝে মাঝে নূরের অধৈর্যরা আলগা হয়ে মৃদু হাসির রেখা ফুটে উঠছে, আর এই হাসির রেখা দাগ টেনে দিচ্ছে নিবরাসের মনে। তার পলক পড়ছে না। এর মাঝে হঠাৎ নূর বলে উঠল, আপনি কি এত বড় বাড়িতে একা থাকতেন? নিবরাসের ধ্যান ভাঙে নূরের আকস্মিক প্রশ্নে। তার গভীর দৃষ্টি কিছুক্ষণ স্থির থাকে, তারপর অল্প হাসিতে মুখ উজ্জ্বল করে বলে, না। নূরের ভ্রু জোড়া কুঁচকে যায়। নিবরাসের দিকে গভীর দৃষ্টি ফেলে তাকায়, চোখে এক ঝুড়ি প্রশ্ন। তাহলে কে থাকতো? আয়াস ভাইয়া? নিবরাস ধীর গতিতে মাথা নাড়ে। না, সেও থাকতো না। ও তো মাঝে মাঝে কাজের প্রয়োজনে আসতো, 1-2 ঘন্টার মধ্যে আবার চলেও যেত। নিবরাসের একটু বেখেয়ালি ভাব চোখে অদ্ভুত দীপ্তি নিয়ে হাসি হাসি কণ্ঠে আবার বলল, আমার সঙ্গে যে থাকতো সে অসম্ভব কেউ, আমার প্রথম ভালোবাসা। তুমি যদি ওকে এখন দেখো নিশ্চিত মনে মনে জেলাস ফিল করবা। নূর বিস্ময়ে আটকে যায়। সত্যি কি নিবরাসের জীবনে তার আগে কেউ ছিল? কিন্তু নিবরাস যে বলল তার জীবনে কেউ ছিল না। কে সেই প্রথম ভালোবাসা? নূর বোকা বোকা চাইল নিবরাসের দিকে, জড়তার কারণে প্রশ্নও করতে পারছে না। নিবরাস নূরের এমন অনভিপ্রেত চাহনিতে বেশ মজা পেল। পকেটে হাত ঢুকিয়ে একটু ঝুঁকে নূরের মুখোমুখি হলো। আলতো হেসে নূরের চুলগুলো কানের পেছনে গুছিয়ে দিয়ে বলল, এত উতলা হচ্ছ কেন? তুমি সন্দেহ করছো আমাকে নাকি জানতে চাইছো? থতমত খেলো নূর, আমতা আমতা করে বলল। জানতে চাইছি। নিবরাস হেসে ওঠে। বিশ্বাস হলো না। নূর চোখ তুলে তাকায় নিবরাসের দিকে। এতক্ষণে নিবরাস শটান হয়ে দাঁড়িয়েছে। মেইন দরজার দিকে তাকিয়ে উচ্চস্বরে আওয়াজ দিল, জ্যাক, জ্যাক, কাম কুইকলি। নিবরাস যেই গলার আওয়াজ দিল, অপ্রতিরোধ্য গতি নিয়ে প্রবল হুঙ্কারে দরজা অতিক্রম করে বিশাল আকৃতির একটা কুকুর ভেতরে প্রবেশ করলো। প্রবল বেগে এসে চাপটে ধরল নিবরাসকে। নূর মুহূর্তেই স্থবির, শ্বাস আটকে আসে তার। ভয়ে কাচুমাচু হয়ে নিবরাসের পেছনে লুকিয়ে পড়ে। কুকুরটা নিজের ফিনফিনে পাতলা জিহ্বা দ্বারা লেহন করে দিচ্ছে নিবরাসের গায়ে। লালা দ্বারা চটচটে করে দিচ্ছে সে। নিবরাসকে এই কুকুরের কথা বলছিল? এটা কিউট? ওফ নো! নূর মাথায় হাত দেয়। বস্ত ভয়ঙ্কর এটা। এ এক অতিকায় দানব। এই দানব আকৃতির কুকুরটা বুঝি আর কিছুদিন পর তার সমান হবে। এটাকে তো কুকুর বললেও ভুল হবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারালো দাঁত! এটা দেখে জেলাস হওয়া তো দূর, তার তো রুম থেকে বের হতেও সাহসে দিবে না। অলরেডি তার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নিবরাস এক হাতে কুকুরটির শক্তপোক্ত গালে স্পর্শ করে, আর অন্য হাতে ভীত নূরকে নিজের কাছে টেনে আনে। কুকুরটিকে আদুরে গলায় বলে, চেক ইওর মম। নূর বিস্ময়ে তাকায়। সে নিবরাসের থেকে দৃষ্টি সরিয়ে ধীরে আবার কুকুরটার দিকে তাকায়। অদ্ভুতভাবে কুকুরটা আগে থেকেই তার দিকে চেয়ে আছে। দাঁত কপাটি বের করে রেখেছে। ফিনফিনে জিহ্বা বারবার বাইরে বেরিয়ে আসছে। কিছু বলতে চাইছে কি সে? কিছুক্ষণের মাঝে নূরকে অবাক করে কুকুরটি তাকেও চেটে দিল। অদ্ভুত গরম লাল
অদ্ভুত গরম লালা দ্বারা ভিজিয়ে দিল নূরের হাত। এবার নূর ভয়ে জ্ঞান হারানোর পথে। জীবনে রাস্তায় কুকুর দেখলেও সে 10 হাত দূরে দিয়ে হেঁটেছে, আর এখন একটা কুকুর তার হাত চেটে দিচ্ছে। নিবরাশ নূরের এমন অবস্থা দেখে তাকে টেনে তার থায়ের উপর এনে বসায়। থতনিটা নূরের কাঁধের ওপর রেখে ফিসফিসিয়ে বলে, ভয় করছে ওকে? নিবরাশের কোলে বসে নূরের ভয় থেকে লজ্জাটাই আপাতত বেশি লাগছে। তাও মাথা নেড়ে অস্ফুট আওয়াজে বলল, বেশি? নূর এবার মাথা নাড়ে। তার বেশি ভয় করছে না তার। আলতো হাসে নিবরাশ। সে জানে নূর কুকুরকে ঠিক কতটা ভয় পায়। ভয় ভাঙাতে সে নূরকে টেনে তার আরেকটু কাছে আনলো। এবার নূরের পিঠ ঠেকেছে তার প্রশস্ত বুকে। সে পেছন থেকে দুহাতে নূরের ডায়াফ্রাগমের নিচের অংশে জড়িয়ে ধরল। থুতনি এখনো নূরের কাঁধে। তার সুরসুরি লাগছে, তাও কিছু বলছে না। এর মাঝে নিবরাশ বলে, আমার 7 বছরের সঙ্গীও নানু ভাইয়ের খুব বিশ্বস্ত ছিল এটা, কিন্তু এখন ও আমার সাথেই থাকে, আমাকে সবসময় সঙ্গ দেয়। নূর চমকিত হয়ে শুধায়, আপনার নানু ভাই তো তুর্কিতে ছিল, ওকে আনলেন কি করে? আমি যখন তুর্কিতে যাই তখন নানু ভাই আর নানুমণি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ওনাদের কেয়ারটেকার জ্যাককে দেখে রেখেছিলেন এতদিন। আমি দেখতে কিছুটা আমার মা নানু ভাইয়ের মতো, তো তাই আমাকে খুব জলদি কাছে টেনে নিয়েছে। আর বেশ, আমিও আমার একটা বন্ধু পেয়ে যাই, নিয়ে আসি ওকে আমার কাছে। ও যদি কামড়ে দেয়? নূর সন্ত্রস্ত স্বরে বলল। নিবরাশ তীক্ষ্ণ দৃষ্টিতে নূরকে দেখল। নূর যে এখনো জ্যাককে ভয় পাচ্ছে তা তার নিকট স্পষ্ট। সে নূরকে ভরসা দিয়ে বলে, তুমি এই কুকুরটা সম্বন্ধে কিছু জানো? নূর নিঃশব্দে মাথা নাড়ে, বলে, কিভাবে জানবো আমি? নিবরাজ ধীরে একটা তপ্ত শ্বাস ফেলে। ওর আসল নাম হলো ডোবারম্যান পিনসার। আমি ওকে ভালোবেসে জ্যাক ডাকি। জার্মানির অভিজাত কুকুরদের মধ্যে একটি ও। অত্যন্ত সাহসী, বিশ্বস্ত আর অনুগত। মালিকের রক্ষার জন্য জান লাগিয়ে দেয়, এটাই ওর কাজ। নিবরাশ নূরের কপালে এক আশ্বাসবাহী চুম্বন এঁকে দিল। বলল, এই যে তুমি আমার কাছের, ও বুঝে গেছে। তোমার দিকে সতর্ক নজর রাখবে, কিন্তু আঘাত করবে না, বরং কাছাকাছি থাকবে। খালি একটু আদর করতে আসবে তোমাকে। যদিও আমি ওকে বারণ করে দেবো তোমায় আদর করতে, বলবো যাতে শুধু তোমার কাছে কাছে থাকে আর তোমাকে দেখে রাখে। কথাটা বলে সে নূরকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ে। জ্যাককে উদ্দেশ্য করে বলে, মম ড্যাড এখন বাইরে যাবে, ডু ইউ ওয়ান্ট টু গো? জ্যাক কি বুঝলো জানা নেই নূরের, তবে ও ছুটে গেল মেইন দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে কয়েকবার ডেকে উঠল। নিবরাশ মৃদু হেসে নূরকে বলল, দেখলে, ও আমাদের সাথে যাবে। নূর আলতো হেসে নিবরাশের গলা জড়িয়ে ধরল। বলল, কেন? নিবরাশ নূরকে কিছুটা টিস করে বলল, কেন মানে? ওর ইচ্ছে তাই যাবে। তুমি কি চাও না ও আমাদের সাথে যাক? নূর খানিকটা লজ্জা পেলেও সামলে নিল নিজেকে। মাথা নেড়ে বলল, আমি মোটেও সেটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম, আমি আর জ্যাক যদি বন্ধু হয়ে যাই, তাহলে আপনি ওকে কেন আমায় আদর করতে দিবেন না? হোয়াই? নিবরাশ হাঁটতে হাঁটতে তড়িৎ উত্তর দিল, কজ তোমায় শুধু আমি আদর করব, আর কেউ না, শুধু আমি। ইটস অনলি মাই জব টু কেয়ার ইউ। ডু গেট দ্য সানফ্লাওয়ার? এতক্ষণ নূর বহু কষ্টে নিজের লজ্জা সংযত করে রেখেছিল, কিন্তু নিবরাশের এমন নির্লজ্জ কথার দাপটে তা আর হয়ে ওঠে না। সে লজ্জায় লাজুকলতার ন্যায় নেতিয়ে যায়। অবশ্য লাস্টে মাথা নেড়ে হ্যাঁ বোঝায় নিবরাশকে। সূর্যমামা এখন নিজের আলো আর তাপ গোছাতে ব্যস্ত। বিকেলের শেষ প্রহর। আকাশটা কেমন গাঢ় কমলা লাল রঙে সেজেছে, যেন একটা নতুন বউ। তবে কি লাভ, এখন তো সে তলতাপলি নিয়ে ঠিকই লুকিয়ে পড়বে। নূর সুইমিং পুলে পা চুবিয়ে বসে আছে আর আকাশ দেখছে। সুন্দর বিকেলটাকে উপভোগ করছে এই নরম পানি আর মিষ্টি ঠান্ডা হাওয়ার সাথে। সকালে নিবরাশের সাথে রুম দর্শন দিতে দিতেই দেখেছিল তাদের রুমের একদম পাশেই অবস্থিত মাঝারি আকৃতির এই পুলটা। মাঝারিও নয়, বরং তার থেকেও ছোট। এই জায়গার সৌন্দর্য রক্ষার্থে পুলের আশেপাশে বাঁধানো হয়েছে লাইট গ্রে নন স্লিপ টাইলস। এই সাইড জুড়ে দুটি লাউঞ্জার আর বিশাল আকৃতির কয়েকটি শোপিস। নূরের ভাবনার মাঝে নিবরাশ আসে, হাতে ধোয়া ওঠা কফি। নূরের দিকে এক কাপ এগিয়ে দিয়ে সেও পুলে পা চুবিয়ে বসে পড়ে তার পাশে।
নূর আলতো হেসে চুমুক বসায় কফি মগে। সে কাল রাতে এসেছে, এর মধ্যে একটা কাজও সে করেনি। রান্না থেকে শুরু করে ঘরে যত ধরনের কাজ আছে সব নিবরাস করেছে। এমনকি গোসলের পরের কাপড়গুলোও নিবরাস ধুয়ে দিয়েছে। যদিও ওয়াশিং মেশিনের সাহায্য করেছে, তাও করেছে তো। কোথায় সে টুকটাক কাজ করবে তা না, উল্টে নিবরাস সব করে দিচ্ছে। এমনকি তাকে চা কফিও বানাতে দিচ্ছে না। নূর কফি মগটা একপাশে রেখে বিস্ময় স্বরে আওড়ায়, আপনি তো আমাকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছেন না। আমি বোর হচ্ছি ভীষণ। আপাতত পড়ালেখাও শুরু করতে ইচ্ছে করছে না। কি করা যায় বলুন তো? নিবরাস কিছুটা ভাবুক হয়ে উত্তর দেয়, চলো শপিংয়ে যাই, মন ভালো লাগবে, আর বোর ফিল করবে না তুমি। আর বাকি রইল পড়ালেখা, ওটা যখন মন চায় তখনই করো, কারণ জোর করে পড়লে পড়া মাথায় থাকে না। নিবরাসের এমন ফোকলা লজিক নূরের পছন্দ হলো ভীষণ। বাবাও তাকে এমন কথাই বলতো, পড়া মাথায় না ঢুকলে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই নূরমা, যা মাথায় ঢুকেছে তাই বারে বারে পড়ো। বাবার কথা মনে আসতেই নূর ভাবলো বাবার সাথে তো এখনো কথাই বলা হয়নি। খুশি মনে নিবরাসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাব। এখন আপনার মোবাইলটা একটু দেবেন, বাবার সাথে কথা বলবো। আমারটা রুমে। নিবরাসের মনে মনে রাগে ঝলসে যায় নূরের এমন কথায়। দৃঢ় করে ধরে কফি মগটা, মুখে সাজানো হাসি ঝুলিয়ে নূরের দিকে মোবাইলটা এগিয়ে দেয়। নূর মোবাইলটা হাতে নিতেই কয়েকবার ফোন চাপলো আনোয়ার হোসেনের নাম্বারে। দুর্ভাগ্যবশত নূর ওনাকে ফোনে পেলেন না। আবার চাপলো, কিন্তু এবারেও পেল না সে। নূর হতাশ হয়ে ফোনটা নিবরাসের দিকে এগিয়ে দেয়। নিবরাস এতক্ষণ এমনভাবে বসেছিল যেন সে আনোয়ার হোসেনকে ফোন দেওয়ার ব্যাপারটা একদমই খেয়াল করেনি, অথচ তার কান ছিল খাড়া। ঘুরে ফিরে দৃষ্টি ছিল নূরের হাতে নেওয়া তার ফোনের দিকে। সে নূরের দিকে তাকিয়ে অবসন্ন গলায় শুধালো, কল ধরেনি? নূরও আনমনা হয়ে উত্তর দিল, না। ডোন্ট ওয়ারি, উনি হয়তো বিজি, সময় পেলে কল করবে। তাছাড়া কাল রাতে তো আমার সাথে কথা হয়েছে। সে নূরকে তাড়া দিয়ে বলল, লেটস গো, রেডি হয়ে এসো, আমরা বেরোবো। বেচারি নূর নিবরাসের কথায় ভরসা পায়, ভাবে বাবা হয়তো নিশ্চয়ই বিজি। সে নিবরাসের কথায় আলতো হেসে পা বাড়ায় রুমের দিকে। সে গিয়েছে কি যায়নি, অমনি ঝংকার তুলে কাছের কিছু ভাঙার আওয়াজ হলো। তড়িঘড়ি করে আবার ফিরে আসে নূর, আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করে, কিসের আওয়াজ হয়েছে এটা? নিবরাস উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছে, মুখভঙ্গি বোঝার কোনো অবকাশ নেই। নূরের কফি মগটা এখনো হাতে। পেছনে নূরের আওয়াজ পেয়ে সে শান্ত ভঙ্গিতেই বলল, অসাবধানতায় মুখটা পড়ে গেছে সানফ্লাওয়ার, তুমি যাও, আমি আসছি। নূর গেল না, ভাঙা কাঁচগুলোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কাঁচের টুকরোগুলো নিবরাসের থেকে বেশ দূরে অবস্থান করছে। হাত থেকে পড়লে এত দূরে গিয়েছে কিভাবে? নূর যেই এক পা ভেতরের দিকে ফেলবে অমনি নিবরাস আবার বলে উঠল, তোমায় যেতে বলেছি কিউট কুইন, ভেতরের কাজ আমি করে নেব, তুমি রেডি হও। নূরের শরীরটা কেমন যেন অসাড় হয়ে এলো। সূর্য একেবারে ঢলে পড়েছে পশ্চিম আকাশে। অন্ধকারাচ্ছন্ন আকাশ আর হাওয়ায় ভাসছে নিবরাসের ভারী কণ্ঠের প্রতিধ্বনি। নূর ওকে বলে দ্রুতই জায়গাখানা ত্যাগ করলো। সত্যি বলতে এখন নিবরাসকে কেন যেন খুব ভয়ঙ্কর লাগলো তার কাছে। সন্ধ্যায় বের হয়েই তারা আগে সুপার শপে গেল। নিবরাস নূরের পছন্দ মতো সব জিনিস গুছিয়ে কিনছে। গ্রোসারি থেকে শুরু করে ফলমূল শাকসবজি সব নূরের পছন্দ মতো নেওয়া হয়েছে। নূর যেটাই হাত দিয়েছে নিবরাস তার সবগুলোই নিয়েছে। নূর যখন বুঝতে পেরেছে যে সে যা ছুঁয়ে দিচ্ছে নিবরাস তাই নিচ্ছে, তখনই সে নিজের হাত গুটিয়ে নেয়, আর কোনো জিনিসই স্পর্শ করলো না। নিবরাসের এমন কাণ্ড মনোমুগ্ধকর লাগলেও কিছুটা বিরক্ত হলো সে। এমন করছে কেন লোকটা? সে মনে মনে হালকা বিরক্তিতে ফিসফিস করে বলে উঠল, এই লোকটাকে একটু বেশি সিরিয়াস হয়ে গেল না? মাথাটা খারাপ হলো নাকি? নূর ধীরে সামনে এগিয়ে যাচ্ছে আর দৃষ্টি ফেলে শেলফের জিনিসপত্রগুলোকে একে একে ছুঁয়ে দিচ্ছে। তবে অতি প্রয়োজনীয় জিনিস বাদে ভুলেও একটা জিনিসে হাত দিচ্ছে না সে। নিবরাস পেছন থেকে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের প্রতিটি মুভমেন্ট খেয়াল করছে সে। নূর ধীর গতিতে হাঁটতে হাঁটতে কখন যে এতটা সামনে চলে গেল তা টেরই পেল না সে।
নিবরাস শপিং কার্টটা নিয়ে দ্রুত এগিয়ে যায় নূরের দিকে। তুমি তো দেখছি আমি পাত্তাই দিচ্ছ না সানফ্লাওয়ার। হঠাৎ পেছন থেকে নিবরাসের কথা কানে ভেসে আসতেই নূর থেমে দাঁড়ায়। সে পেছনে ফিরে তাকাতে তাকাতে নিবরাস তার অনেকটা কাছে চলে আসে। তাকে আবার ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কিছু কিনছো না কেন? নূর এক পা পিছিয়ে যায়, হাতে ধরা শপিং কার্টের দিকে ইশারা দিয়ে বলে, আর কি কিনবো বলুন? যা যা দরকার ছিল সবই তো আপনি তুলে নিয়েছেন। নিবরাস নিজের হাতের কার্টের দিকে তাকায়, তারপর আবার পেছনে ফেলে আসা দুটো কার্টের দিকে চেয়ে বলে, কই গেলাম? মাত্র তো 3টে কার্ড হলো। 3টে? চমকে তাকায় সে নিবরাসের দিকে, অবাক কণ্ঠে শুধায়, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নিবরাস? এত খাবার কয়দিনের জন্য? আর এগুলো খাবে কে? নিবরাস একটুও বিচলিত নয়, বরং সে ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দেয়। তুমি? এমন ভাবে বলল যেন এই উত্তর সে বহু আগেই ঠিক করে রেখেছিল। নূর চমকে তাকায়, বলে ওঠে, অসম্ভব। তোমার শরীর দেখেছো? কয় কেজি হবে বলতে পারবা? মিনিমাম 45-46। একটা 18 বছরের মেয়ের ওজন 45-46 কেজি, যেখানে তার স্বামীর ওজন 76 কেজি, মানা যায়? নূর হতবিহ্বল ভাবে তাকিয়ে আছে নিবরাসের দিকে। কি বলবে ভেবে পেল না সে। মানছে তার ওজন কম, তাও অস্ফুট স্বরে বলল, আমার ওজনের সাথে আপনার ওজনের সম্পর্কটা কি? নিবরাস নূরের বোকা কথায় সামান্য হাসে, তবে সেই হাসি ঠোঁটের কোণা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সে মাথাটা একটু ঝুঁকিয়ে নূরকে টিস করে বলল, আমার কোলে বলে মেয়ে পছন্দ, তাই তোমাকে গোলমূল হতে হবে। লজ্জা বিরক্তি দ্বিধা মিলিয়ে নূরের গাল দুটোই রক্তিম আভা ছড়িয়ে পড়ল মুহূর্তেই। চোরা দৃষ্টিতে আশেপাশে দেখতে লাগলো সে। কেউ কি আবার শুনে ফেললো? না, স্টাফগুলো অনেক দূরে, এই দিকে তাকাচ্ছেও না। নূর আচমকা নিবরাসের বাহুতে আস্তে একটা থাপ্পড় মারল। ডাগর ডাগর চোখের ইশারায় হুমকি দিয়ে বলল, নির্লজ্জতার একটা লিমিট আছে। আপনি বাসায় এমন করেন আর এখানেও এমন করছেন। নিবরাস কিঞ্চিত হেসে বলল, ওকে, তাহলে শুধু বাসায় বলবো। তুমি কি চাও? নূর আবার চোখ বড় বড় করতেই নিবরাস ইশারা দিয়ে নিজের মুখ বন্ধ করে দেখায় যে, এই দেখো, মুখ অফ করলাম আমি। নিবরাস শোনেনি নূরের কথা। এত শপিং করেছে যে এইগুলো গাড়ির ডিকিতে পর্যন্ত আটছে না। শেষমেশ কিনা গাড়ির ব্যাক সিটেও রাখতে হয়েছে। ইনফ্যাক্ট সেখানেও এইগুলো ঠুসে ঠুসে রাখা হয়েছে। নূর এগুলো দেখছে আর মনে মনে ভাবছে, এই লোকটার কি মাথায় কোনো সমস্যা আছে, নাকি শপিং সেন্স নামের বিষয়টা ওর অভিধানে নেই? গাড়ি স্টার্ট দেওয়ার 5 মিনিটের মাথায় নিবরাসের মাথায় এলো, নূরের জন্য তো কোনো ড্রেসই কেনা হলো না তার। আসার সময় তো গুটি কয়েকটা ড্রেস এনেছে মাত্র। আচমকা স্টিয়ারিং ঘোরালো সে, ইউটার্ন নেয়। হেলে পড়া শরীরটার সামনে নূর চমকে তাকালো তার দিকে, বলল, এ কি, আপনি আবার কোথায় যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। ব্যাস, নিবরাস আর কোনো উত্তর দিল না। নূরও কিছু জিজ্ঞেস করলো না আর। যখন যাবে তখন দেখা যাবে। গাড়ি চালানোর সময় একটা মানুষকে এতবার চালানো উচিত বলে মনে করলো না সে। বলা যায় না অসতর্কতায় কি থেকে কি হয়ে যায়। দুর্ঘটনার তো আর হাত পা নেই। নিবরাসের নজর রাস্তায়, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে তাকে। বাড়ি থেকে বের হওয়ার সময় নিবরাসের চুল যেমন সেট করা ছিল, এখন আর তেমনটা নেই। এলোমেলো উস্কো খুস্কো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমতো অবস্থায় নিবরাসকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ফর্সা মুখ, তামাটে আর গোলাপি মিশ্রণের অধর, ললাটে পড়ে থাকা এলোমেলো চুল, সবকিছুই সুন্দর। নিবরাস না চাইলেও এই অবস্থায় যে কারো হৃদয়ে সে অনায়াসে ঢুকে যেতে পারবে। নিবরাসকে যেন কোনো ফেয়ারি টেইলের প্রিন্স থেকে কম লাগছে না। আচ্ছা, তাহলে কি এই সেই প্রিন্স ছোটবেলায় বাবা যার কথা বলতো, যে একটা পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আসবে আর তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে? নূর নিজের ভাবনায় আপন মনে হাসে। কিছুক্ষণ পর পর আর চোখে নিবরাসকে দেখতে ভুলল না সে। দক্ষ হাতে স্টিয়ারিং ধরা গৌর বর্ণের পুরুষটা ক্রমশ তার মন দখল করে নিচ্ছে। একটা মানুষ এতটা সুন্দর হয় কি করে? দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর তার ব্যবহার। নূর ভেবে পেল না যে মানুষটা এত সুন্দর করে কথা বলে, এত ভালো ব্যবহার, তার কিনা এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। সে কিনা কারোর সাথে মিশতে পারে না। সে একা, ভীষণ একা।
নূর যে নিবরাসকে দেখছে তা খুব ভালো করেই বুঝতে পারল নিবরাস। গাড়ি চালালেও দৃষ্টি তার নূরের দিকেও আছে। নূরের কাছে নিজেকে আরো আবেদনময়ী করে তুলতে সে বিভিন্ন অ্যাঙ্গেলে বসে নিজেকে প্রেজেন্ট করলো। এমন একটা ভান করলো যেন সে নূরের অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করেনি, বরং এটা তার বসার স্টাইল। তবে বাস্তবতা ঠিক উল্টো। সে তো মনে মনে চাইছে নূর যেন তাকে এভাবেই দেখতে থাকে, নূরের দৃষ্টির ছায়া যেন তার মুখ থেকে সরে না যায়। সে তাকে দেখুক ঠিক এলোমেলো সৌন্দর্যে, উপভোগ করুক, মন প্রাণ দিয়ে শুধু দেখতেই থাকুক। নূরের অমত থাকলেও নিবরাস নূরের জন্য বেশ কয়েকটা ড্রেস কিনেছে। এর মধ্যে সিঙ্গেল টপই বেশি হবে। মাঝে মাঝে বৃষ্টি হলেও রোদের ভাবটাই বেশি থাকে, তাই সিঙ্গেল টপগুলোই বেশি সুবিধার মনে হলো নিবরাসের কাছে। নূর হাঁটছে আর বিড়বিড় করে ইচ্ছে মতো নিবরাসকে বকছে। নিবরাস যে শুনছে না এমনটা না, দিব্যি শুনছে নূরের কথা আর মনে মনে হাসছে। সে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে নূরকে সামান্য খোঁচা মেরে বলল, আতুল কুরসি পড়ছো সানফ্লাওয়ার? নূর থেমে পাশে মাথা উঁচিয়ে নিবরাসকে দেখল। নিবরাস তার থেকে অনেক লম্বা, মাথা না উচালে নিবরাসের মুখ দেখতে পাবে না সে। ভ্রু কুচকে একটা মিনি হাসি দিয়ে বলল, আসলে কি বলুন তো, আয়াতুল কুরসি পড়ছিলাম। আমার সাথে একটা শয়তান হাঁটছে কিনা। ম্যাডামকে কি করেছে সেই শয়তান? কি আর করবে, মাথা খারাপ হয়েছে শয়তানের। এই যে এতগুলো শপিং করিয়ে দিল, বলুন তো গাড়িতে আমি এইগুলো কোথায় রাখবো, জায়গা আছে? নূরের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে আরো আদর আদর লাগছে। নিবরাস একটু ঝুঁকে নূরের মুখোমুখি হয়। শপিং ব্যাগগুলো সব এক হাতে নিয়ে আর এক হাতে মিষ্টি করে নূরের নাকের ঘাম মুছে দেয়। ভারী গলায় বলে, মিসেস, তাহলে তো শয়তানটা আপনার অনেক খেয়াল রাখে, আপনিই বুঝলেন না। বাইরে বে, চলুন গাড়িতে বসুন। শয়তান যে গোলমাল পাকিয়েছে তার সলিউশন না হয় আমি বের করে দিই। নূর ভেবেছিল নিবরাস বোধহয় তাকে শয়তান বলার জন্য একটু হলেও বকা দিবে, কিন্তু নিবরাস তো বকা দিলই না, উল্টে ঘুরিয়ে পেঁচিয়ে তাকেই ফাঁদে ফেললো। অদ্ভুত লোক একেবারে। নূর গাড়িতে বসা মাত্রই নিবরাস তার কোলের ওপর বেশ কয়েকটা শপিং ব্যাগ রেখে দিল, আর বাদবাকিগুলো রাখলো তার পায়ের কাছে। নূর হতভম্ব হয়ে শুধু দেখছিল নিবরাসের এমন কাণ্ড। লোকটাকে এবার নিঃসন্দেহে বদ্ধ পাগল উপাধি দেওয়া যায়। এটা গাড়ি, এইগুলো দিয়ে আস্ত একটা পাঁচমিশালি দোকান পাওয়া যাবে, এগুলো দিয়ে আস্ত একটা পাঁচমিশালি দোকান দেওয়া যাবে। এতক্ষণে নিবরাস এসে বসে গাড়িতে। অমনি নূরের চোখ যায় পাশে এক ফুল বিক্রেতার দিকে। বাচ্চা ছেলে, বয়স 14-15 হবে হয়তো, তার দিকেই তাকিয়ে আছে। নূর নিবরাসের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমাকে আরেকটা জিনিস কিনে দেবেন? নিবরাস গাড়ি স্টার্ট দিতে দিতে থেমে যায়। কি এমন জিনিস যা সানফ্লাওয়ারকে কিনে দেওয়া হয়নি? ছটফট করে ওঠে সে। কি এমন জিনিস সে এক্ষুনি কিনে দিবে সানফ্লাওয়ারকে? তড়ি ঘড়ি করে বলে ওঠে, কি? নূর প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে আঙ্গুল দিয়ে বাইরে ইশারা দিয়ে বলে, ওই যে ফুল। নিবরাস বাইরে দৃষ্টি দিতেই হাত নেড়ে ছেলেটাকে ডাক দেয়। ছেলেটা বুঝি হাতে চাঁদ পেল, এক দৌড়ে আসলো গাড়ির কাছে, বলল। নিবরাসের মেজাজ যেমন এতক্ষণ ফুরফুরে ছিল, অমনি ছেলেটার মুখে আপামনি নামটা শুনে মেজাজ তরতর করে বেড়ে গেল। আপামনি? মনি তো প্রিয় মানুষগুলোর নামের সাথে সংযুক্ত করা হয়, তাহলে কেন এই ছেলে সানফ্লাওয়ারকে মনি বলল? তার মানে কি সানফ্লাওয়ারও এই ছেলেটার প্রিয়, পছন্দের? মুহূর্তেই এই কৃষ্ণবর্ণের ছেলেটার প্রতি এক আকাশ পরিমাণ তিক্ততাই তার হৃদয় বিষিয়ে উঠল। ইচ্ছে করলো গলা টিপে আজীবনের জন্য ছেলেটার জবান বন্ধ করে দিতে, কিন্তু আফসোস পারল না সে। নূরের জন্য তার এই ভাবনাটাকে এখানেই কবর দিয়ে দিল। মুখে আলগা হাসি ঝুলিয়ে বলল, সবগুলো ফুল দাও। ছেলেটি এক গাল হেসে উঠল, তবে সে হাসি হৃদয় ছুঁতে পারেনি নিবরাসের। শুধু একটা কারণেই, নূরকে যদি এই ছেলে ভালোবেসে না ডাকতো তাহলে হয়তো এই ছেলেটার হাসি তার মনের মধ্যেও কিছুটা পৌঁছাতো। ছেলেটা যে নূরের হাতে ফুলের মালাগুলো দিতে যাবে অমনি নিবরাস থামিয়ে দেয়। নিজে সিট থেকে উঠে মালাগুলো নেয়, জিজ্ঞেস করে কত হয়েছে। অমনি ছেলেটি দাঁত কেলিয়ে বলে,
ছেলেটির কথা মুখে থাকতেই নিবরাজ দুটো কচকচে 1000 টাকার নোট এগিয়ে দেয় ছেলেটির দিকে। ছেলেটা কিছু বলতে যাবে অমনি নিবরাজ বলে ওঠে, রেখে দাও, কিছু খেয়ে নিও। ব্যাস, আর একটা কথাও না। সোজা গাড়ি স্টার্ট দিল সে। না ছেলেটাকে কিছু বলার সুযোগ দিল, না আর কিছু করার। অমনি গাড়িটা হাইওয়ে শত গাড়ির মধ্যে বিলীন হয়ে গেল। নিবরাজ দাঁতে দাঁত চেপে গাড়ি চালাচ্ছে, আর নূর মালাগুলোর দিকে তাকিয়ে ভাবছে, সত্যি নিবরাসের মতো মানুষ হয় না। নিশ্চয়ই ছেলেটাকে দেখে মায়া হয়েছিল তার, তাই তো এতগুলো টাকার টিপস দিয়েছে। আনমনে সে নিবরাসের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলল, আপনি সত্যি চমৎকার নিবরাস। আলতো হাসি ফুটে ওঠে নিবরাসের বেরঙিন অধর জোড়ায়। তবে সে হাসির জায়গা বেশিক্ষণ হয়নি নিবরাসের ওষ্ঠে। সেকেন্ডেই তা বিদায় নিয়েছে অধর জোড়া থেকে। ওপরে শান্ত হলেও ভেতরে উদ্বিগ্ন সে। মনে মনে বলে ওঠে, স্মাইলি ফেসে গ্লিচ, ভেতরটা ব্লিড করে সাইলেন্টলি। গুড গাই মোডে স্টাক, অথচ আসলে আমি অস্থিরলি অফলাইনে।